মায়াবতীর দিকে নজর দিয়েছিল। আমার ভালোবাসা একমাত্র আমার। আমার বউয়ের দিকে অন্য পুরুষের নজর বিষের মতো লাগে আমার কাছে। সেখানে আমার বউকে সোজা ও নিয়ে যেতে চেয়েছিল। বিদায় তো ওকে নিতেই হতো। কথাগুলো বলেই দূরে থাকা গাছের দিকে তাকালো রাজ। ওখান থেকে বের হয় হিডেন কিলার, যাকে রাজ রেখেছিল বীরকে খুন করার জন্য। লোকটি কাছে আসতেই পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে বলে, যদিও তোমাকে কাজে লাগেনি, কিন্তু তারপরেও তোমাকে উপহারটি দিলাম। পিয়াসের কাছে ভালো লাগছে না। একজন প্রেমিক পুরুষ তার ভালোবাসাকে না পেয়ে আত্মহত্যা করেছে। এটাতে কষ্ট পাচ্ছে না মায়া ও রাজ, বরং তাদের কাছে মনে হয় এক আপদ গেল। রাজ তাকালো পিয়াসের দিকে, বলে, খুব নিকৃষ্ট মনে হচ্ছে না আমাকে, কিন্তু কি করব বলো। আমার থেকে আমার বউকে আলাদা করতে চেয়েছিল, আর ওর চোখে মায়াবতী ছাড়া আর কারো জন্য আকুতি আমি দেখিনি। মায়াবতীর জীবনে ও এক বিশেষ স্থানে থাকলেও মায়াবতী ওকে চাইনি। এদিকে আমিও আমার মায়াবতীকে ভালোবাসি। যেখানে আমি ও মায়াবতী একে অপরের জন্য ব্যাকুল, সেখানে তৃতীয় ব্যক্তির স্থান থাকাটা কি মানায়? সম্পর্কে বাধা সৃষ্টি হবে তো। বলেই ডিভোর্স পেপারটা পকেট থেকে নিয়ে পুড়তে থাকা বাড়িটির দিকে ছুঁড়ে মারে, যেটা এখন বেকার। তারপর রাজ গাড়ির দিকে হাঁটতে থাকে। পিয়াস এবার পুড়তে থাকা বাড়িটির দিকে তাকালো। বীর ছেলেটি খারাপ ছিল না, কিন্তু তার চাওয়া পাওয়া অনৈতিক ছিল। অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়াটা তো পাপ। কারো সংসার ভেঙে জোর করে সুখে থাকা যায় না। যে কোনো পুরুষ সহ্য করবে না তার বউকে অন্য কেউ কেড়ে নিলে। এখানে তো স্বয়ং শাহমীর রাজের বউ বলে কথা। রাজ গাড়িতে ওঠার পর পিয়াস এসে রাজের পাশে বসে। গাড়িতে হেলান দিয়ে রাজ বলে, ওকে আমি মারতে চাইনি। আমি আর ও যখন একসাথে পড়াশোনা করতাম তখন আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। মামা মামির দিকে তাকিয়ে ওকে ছাড় দিয়েছি, কিন্তু ও মায়াবতীকে আমার থেকে নিয়ে যেতে চায়। দেশে আসার পর যখন মায়াবতীকে হারিয়ে ফেলি, হঠাৎ একদিন খোঁজ পাই আমার বউ ও রাস্তা নাই। তবে সে সুরক্ষিত আছে ভেবে খুশি হই। ওর ওই আলিশান বাড়িতে আমি আমার গার্ড রেখে দিই। তাছাড়াও একটি ক্যামেরা আমি ওর ড্রয়িং রুমে সেট করেছিলাম। ছলে বলে কৌশলে মামা মামিকে বলে ওকে বিদেশে পাঠিয়ে দিই। দেশে যাতে না আসে তাই প্রায় কাজের চাপ দেয়াতাম মামাকে দিয়ে। কিন্তু ও দেশে ফিরল, আর ফিরল তো ফিরল, আমার মায়াবতীকে বিয়ের প্রস্তাব দিল। মানলাম ও জানতো না আমি আর মায়াবতী স্বামী স্ত্রী, কিন্তু মায়াবতী তো ওকে বলেছিল যে ও শাহমীর রাজের বউ। তখন কেন সরে গেল না? সেও জেদ করলো। তাই তো ওই দিন ওর গাড়ির ব্রেক ফেল করে ওখানে চাবি রেখে দিয়েছিলাম গার্ড দিয়ে। কিন্তু ভুলবশত মায়াবতী গাড়ি চালিয়ে যায়, আর ওই রাতেই আমার সহজ সরল ভাইকে কেউ ড্রাগ দিয়ে দেয়। অতিরিক্ত ড্রাগ শরীরে থাকা আমার ভাইটা সুযোগ বুঝে অ্যাসাইলাম থেকে বের হয়ে যায়। কিন্তু কেউ তো একজন আছে যে অ্যাসাইলাম থেকে পালাতে ওকে সাহায্য করেছে। তাই তো সে রাস্তায় নেমে যায়, আর মায়াবতীর গাড়ির সাথে পিছিয়ে। বলতে না বলতেই চোখ বন্ধ করে রাজ। রাজের ছোট ভাই থাকে, নাম তাজ। প্রতিদ্বন্দ্বী হয়ে জন্ম হয় তার। মায়ার তখনও জন্ম হয় না। মাহমুদ সর্দার ও রোহিণী খুব ভেঙে পড়ে, কিন্তু নিজেদের সন্তান তাই মানুষ করতে থাকে খুশি মনে। এই খুশি সমাজ মানতে নারাজ। নারাজ হওয়ার কারণ আছে। তাজ সাধারণত বাচ্চাদের মতো ছিল না। সে যেখানেই যেত সবাই তাকে ভয় পেত। রাজের দাদা দেখতেন তাজকে কেউ সহ্য করতে পারে না। তাজের ভবিষ্যৎ অন্ধকার। তাজ পড়াশোনা করতে পারে না, কোনো জায়গায় চলতে পারে না, ভবিষ্যতে নিজ পায়ে দাঁড়াতেও পারবে না। তাই রাজের দাদা তাজের নামে সম্পত্তির পরিমাণ একটু বেশি রাখে। ব্যবসা থেকে আসা টাকা কিছুটা তাজের নামে ব্যাংকে ট্রান্সফার হবে। রোহিণীর মৃত্যুর পর তাজ অ্যাসাইলেমে বড় হয়। সপ্তাহে সপ্তাহে তাজের সাথে তার পরিবার দেখা করে যায়। বাড়িতে কখনো আসেনি বলে মায়া বা কেউই জানতে পারে না যে রাজের কোনো ভাই তাজ আছে। বীরকে গুলি করার দিন তাজ কিভাবে ওই রাস্তায় আসে এটা কেউ জানে না। তবে তাজের শরীরে ড্রাগ পাওয়া যায়। প্রতিদ্বন্দ্বী হয়েও কখনো সে নিজে থেকে বন্ধ ঘরে ড্রাগ নিতে পারবে না। এটার জন্য অন্য কেউ দায়ী, এমনটাই ধারণা রাজের। তবে এই খুনি মায়া নয়, আসল খুনি তো সে যে তাজের শরীরে ড্রাগ পুশ করে। শুধু তাই না, রাজের উদ্দেশ্য এখন কে সে তার দাদা ও মা ও ভাইকে খুন করেছে এটা জানতে চাওয়া। তাকে কঠিন শাস্তি দিবে রাজ। বীরকে মায়া গুলি করার সময় রাজ সেখানে আসে। তাজের জন্যই
তার ছুটে আসা, কিন্তু বীরের গাড়িতেই মায়াকে দেখে সবকিছু ক্লিয়ার হয় রাজের। বীরকে শ্যুট করার সময় রাজ নিজেও চোখ বন্ধ করে। এটা রাজ চায়নি। হাজার হোক মায়ের দিকে তাকিয়ে মায়া চলে যাওয়ার পর রাজ তার লোকেদের ডেকে বীরের লোকেদের সাহায্য করে, বীরকে হসপিটালে নিয়ে যায়। বীর বাড়াবাড়ি করলে রাজ ও মামার সাথে কথা বলে বিদেশে পাঠিয়ে দেয়, দেশে আসতে মানা করে। কিন্তু তারপরে বীর চলে আসে নিউজ দেখে। রাজ এগুলো ভেবে আবারও বলে, এতদিন আমি সব জেনেও না জানার অভিনয় করেছি, তার একটাই কারণ, মায়াবতীর আসল সত্যি প্রকাশ হয়ে যাবে। আর আসল সত্যি প্রকাশ পেলে যেভাবেই হোক ছোট মাকে শত্রুরা খুঁজে বের করবে। কে ওই লোক যে আমার মা, দাদু আর ভাইকে খুন করেছে, এটা ছোট মা জানে। আমার তো মনে হয় আপনার ছোট কাকি আছে এর ভিতরে, না হলে আপনাকে বললো কিভাবে যে মীর মায়ার প্রতি আসক্ত? হুম, ছোট কাকি জানে, তার কারণ ছোট কাকি চায় যারা আর আমি এক হয়ে যাই। তাই ছোট কাকির উদ্দেশ্য ছিল বীরের সাথে মায়াবতীকে নিয়ে বদনাম করা। আমাকে কাকি উস্কাতে থাকে, আমিও তখন কাকির তালে তাল মিলিয়ে বলেছিলাম ওদের ফলো করতে। আর মায়াবতী যখন বের হয় তখন মায়াবতীর পেছনে লোক লাগিয়ে রেখেছে কাকি, যাতে জানতে পারে ওরা কোথায় দেখা করছে। কিন্তু জারাকে পাঠাবে এটা বুঝতে পারিনি। কিন্তু কাকির সাথে এমন নাটক করার মানে কি? কারণ সেই আমার একমাত্র চাবিকাঠি। টাকার লালসায় কাকি সব করতে পারে। শত্রুপক্ষের সাথে হাত মেলাতে তার 2 সেকেন্ড লাগবে না। শত্রুপক্ষকে এটা আমাকে কাকি বলে দিতে পারবে, তার জন্য একটু সময় লাগবে। ড্রাইভ করতে করতে ফ্রন্ট সিটের আয়নার দিকে তাকায় মায়া। যারা মেয়েটিকে দেখে আজ খারাপ লাগছে। মেয়েটি বীরের প্রেমে পড়েছিল, মন থেকে ভালোবেসেছে বীরকে, তাই এবার মায়া চায়নি বীরকে মারতে। যারা বীরকে টেনে টেনে মেলার এ মাথা থেকে ও মাথা ঘুরতে থাকে, তার উপর দেশি 3 পিস। তখনই যারা চোখে দেখা যায় বীরের প্রতি ভালোবাসা। মায়া তখনই চেয়েছিল বীর বেঁচে থাকুক, শুধুমাত্র জারার জন্য বেঁচে থাকুক। বীরের প্রতি জারার ভালোবাসাকে সম্মান জানিয়েছিল মায়া। সেও রাজকে মন থেকে ভালোবাসে, কিন্তু জারার ভাগ্যে তো তার ভালোবাসার পরিপূর্ণতা ছিল না। মেয়েটি কারো জীবন নষ্ট করতে চেয়েছিল। অবশেষে কোনো এক ব্যর্থ প্রেমিকের ছোঁয়া পেয়ে নিজের থেকে ভালো পথে এসেছিল, কিন্তু ভাগ্য তাকে সুখী রাখেনি। হয়তো এটাই জারার নিয়তি। খাটিয়া করে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে বীরের লাশ। সেই লাশের আশেপাশে বসে আছে বীরের আত্মীয়। বীরের বাবা মা জানতে পেরেছে তাদের ছেলে আর নেই, কিন্তু তারা আজকে আসতে পারবে না। টিকিট পাওয়া তো মুখের কথা না। বীরের মা অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। কোনো মতে তাকে সামলাচ্ছে বীরের বাবা। আজ সবার শরীরে সাদা কাপড় দেওয়া। যারা একটি সাদা সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দিয়ে বিধ্বস্ত হয়ে বসে আছে বীরের লাশের পাশে। অনেকক্ষণ কান্নাকাটি করেছে। পুরো রাস্তায় বীরের মাথা তার কোলে করে নিয়ে এসেছে। জীবন্ত বীরকে এভাবে নিজের সাথে মেশাতে না পারলেও মৃত বীরকে নিজের সাথে মিলিয়ে নিয়েছে সে। বীরকে স্পর্শ করলেই জারার নিজের কাছেই অদ্ভুত ভালো লাগতো। বীরকে খাটিয়া করে নিয়ে যেতে থাকে বাড়ির ছেলেরা। মালিনী হাউমাউ করে কান্না করছে বীরের জন্য। কোনো মতে মালিনীকে আটকে আছে সোনালি। জারার বাবা মা এসেছে আজ, তারাও জারার পাশে বসে আছে। যারা আজ বীরকে ভালোবেসেছিল এটা যারা নিজে তাদেরকে জানিয়ে দেয়। আজ মেয়ের মন ভাঙা দেখে সহ্য করতে পারছে না। জারার বাবা মা সাজগোজ করে নিজেকে সাজিয়ে রাখা মেয়েটা আজ কান্না করে নিজের করুণ অবস্থা করে রেখেছে। মানতে কষ্ট হয় বাবা মায়ের। সুখের দিন শেষে দুঃখের দিন আসে, আবার সেই দুঃখের দিন শেষ হয়ে সুখের দিনটিও ফিরে আসে। বীর মারা গেছে 2 দিন। সবার মনে খারাপ লাগা থাকলেও যে যার মতো করে কাটিয়ে দিচ্ছে। শুধু শান্তিতে দিন কাটছে না জারার, অবশ্য সেও শান্তিতে আছে নাকি অশান্তিতে এটা বোঝার অবস্থা নেই। সেদিনের ঘটনার পর যারা অনেকবার সেন্সলেস হয়েছিল। যতটুকু সময় জ্ঞান ছিল বলেছে বীর তার আশেপাশে আছে, সে বীরকে দেখছে, কিন্তু না, বীর কোথাও নেই। এইসব তার ভ্রম। বীরকে না পাওয়ার আঘাত হানা দিয়েছে তার মনে। এখন যারা হসপিটালে ভর্তি, ডক্টরের ট্রিটমেন্টে দিন পার করছে সে। বেশিরভাগ সময় তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়, তা না হলে তো যারার পাগলামি বেড়ে যায় ডাক্তারের মতে। যারা সুস্থ থাকলেও মেন্টালি অসুস্থ। সে বীরের মৃত্যু নিজের চোখের সামনে মেনে নিতে পারেনি। আসলেই কি সম্ভব যে মেয়েটি তার ভালোবাসা পাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিল,
সেই মেয়ের সামনে হঠাৎ ভালোবাসার মৃত্যু, যাকে নিয়ে নিজে থেকে ঘর বাঁধার স্বপ্ন বুনেছিল, সেই ভালোবাসা আজ হারিয়ে গেছে। নিজের চোখের সামনে তার ব্যর্থ প্রেমিককে নিজের হাতে খুন হতে দেখে, যেখানে যারা বারবার চেয়েছিল সে বীরকে পরিবর্তন করবে, তার ভালোবাসায় পৃথিবী সাজিয়ে দিবে, কিন্তু হলো তার উল্টো। এখন যারা আগের মতো জ্ঞান ফিরলে বীরের জন্য তার কাতরতা ফুটে ওঠে। মালিনী অসুস্থ হয়ে পড়েছেন। বীরের মৃত্যুতে সেও শোকাহত। কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়ার ভিতরে নেই সে, নিজের যত্ন নেওয়া ভুলে গেছে। কিছুক্ষণ পর পর মায়ার দিকে আঙুল দেখিয়ে বলছে, তুমি অলক্ষী, অপয়া মেয়ে তুমি। তোমার জন্য এই বাড়িতে অশান্তি বেড়েছে। আমার বীর বাবা তোমার জন্য মারা গেছে। মায়া কোনো প্রতিক্রিয়া করেনি, চুপ করে শুনে গেল। সবকিছুর প্রতিবাদ মায়া করে না, যখন প্রতিবাদ করে তখন তার ভয়ঙ্কর মুহূর্ত বানিয়ে দেয়। তাই মায়া এখন রাজের দিকে তাকিয়ে হাত মুঠ করে আছে। মোহন সর্দারের অ্যাক্সিডেন্ট হয়েছে আজ, তাকে রুদ্র হসপিটালে নিয়ে এসেছে। রাস্তার লোকজনের মতামত এটা কেউ ইচ্ছে করে করেছে, কারণ যে ট্রাকে অ্যাক্সিডেন্ট করেছে ওই ট্রাক মোহন সর্দারের গাড়িকে ক্রস করে যেতে পারত অনেক জায়গা ফাঁকা রেখেই, কিন্তু এটা করে বরং চোখের নিমিষেই গাড়ির সাথে ট্রাকের ঘর্ষণ লাগিয়ে দেওয়া হয়। ডক্টর দেখছে মোহন সর্দারকে। কিছুক্ষণ দেখার পর ডাক্তার বললেন, ওনার শরীরের অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। ওনার গভীরের ক্ষতগুলো কতদূর কি এটা দেখতে হবে। সোনালি বলে, তাহলে দেখুন। দেখুন, এটা আমার কাজ নয়। এটার জন্য অন্য অর্থোপেডিক ডাক্তার আছে, উনি আর ছুটিতে, তাই আমাদেরকে এখন কল করে ডাকতে হবে। আমরা রাজি। কিন্তু ওনার জন্য আপনাদের অনেক বেশি অ্যাকাউন্ট পে করতে হবে। ঠিক আছে, তাহলে কল করছেন ডক্টর অহর্ণেশ আদ্রকে, উনি এই বিষয়ে অনেক এক্সপার্ট। ওকে। বলেই হাঁপ ছাড়ে সোনালি। সবাই আর চোখে দেখছে মায়াকে। মায়া লক্ষ্য করছে বিষয়টি। সবার দিকে তাকিয়ে মায়া বলে, এভাবে আমার দিকে তাকানোর কোনো মানে নেই। আমি এসব করিনি। আমি করলে এভাবে লুকিয়ে চুরিয়ে করি না, প্রকাশ্যে থাকতো। সবাই বিশ্বাস করে নেয় মায়ার কথা। এটা সত্যি, মায়া যাই করে তা প্রকাশ্যে। তাই সন্দেহের তালিকায় নতুন কে এসেছে এটা কেউ বুঝতে পারছে না। সবার ভাবনার মাঝেই পায়ের শব্দ বাড়তে থাকে। পিছনে তাকালো সবাই একসাথে। ব্ল্যাক শার্টের উপর দিয়ে সাদা অ্যাপ্রন পরে সবার দিকে এগিয়ে আসছে একজন ডক্টর। সবাই তার দিকে তাকিয়ে আছে। সোনালি তাকে দেখেই তার সামনে এসে বলে, আমার হাজবেন্ডকে ঠিক করে দিন। আপনার যত টাকা লাগবে আমরা দিব। আদ্র সোনালির মুখের দিকে তাকিয়ে ভরসা দিয়ে বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা ওপরওয়ালার হাতে। বলেই ভেতরে ঢুকে যায় আদ্র। বেশ কিছুক্ষণ পর আদ্র বের হলো ওটি থেকে। আদ্রকে দেখে রাজ এবার এগিয়ে আসে। রাজকে দেখে আদ্র বলে, হি ইজ ফাইন বাট হি ক্যান্ট মুভ। তার বাম পা এখন অচল, উনি হাঁটতে পারবেন না। সোনালি ভেঙে পড়েছে। মালিনী এসে ধরে রেখেছে। সোনালি বলে, আর কোনো উপায় কি নেই ওকে সুস্থ করার? আছে, ওনাকে থেরাপির ওপর রাখতে হবে। যতটুকু সমস্যা হয়েছে তাতে করে ওনার ব্যায়াম সঠিকভাবে করলে আর মেডিসিন রেগুলার টাইমলি চলতে থাকলে রিকভারি করতে পারবেন উনি। সবাই একটু আশার আলো দেখলো। আদ্র কথাগুলো বলেই হাঁটতেই শুরু করে। ওটির সামনে এক কোনায় দাঁড়িয়ে ছিল হিয়া ও শিয়া। আদ্র হাঁটতে যেও হঠাৎ করে শিয়ার বাহুর সাথে নিজের বাহুর ধাক্কা খায়। শিয়া আর চোখে তাকালো আদ্রের দিকে। শিয়ার দিকে তাকিয়ে আদ্র বলে, সরি। বলেই মিটিমিটি হাসি দিয়ে চলে যায় আদ্র। রাতে রাজ তার কাজ শেষ করে বাসায় আসে মাত্র। মায়া রাজকে দেখেও না দেখার মতো করে থাকে। নিজের মতো ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে মায়া। মায়াকে দেখে রাজ বলে, আমি কোথায় বউকে কাছে পাবো বলে কাজ শেষ করে লাফাতে লাফাতে চলে আসি, আর বউ আমার বাড়িতেও কাজ করতে থাকে। দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি। কি করবো বলো, বিয়ে করেও সতীত্ব রক্ষা করে রেখেছি আমি। না নিজের সতীত্ব হরণ হয়েছে আর না বউয়ের সতীত্ব হরণ করেছি। কয়টা বর পাবে এমন ভাবে চলতে? একমাত্র মেহেরুন জাহান মায়ার বর পারে এমন চলতে। রাজ এবার মায়ের কাছে এসে বলে, শোনো মায়াবতী, অনেক হয়েছে।
এই এই বউ রেখেও সতী স্বামী সেজে থাকা, এবার একটু এই মন্ত্রী মশাইকে অসতী করে দাও। কথার কি স্ত্রী? বউ কাছে থেকেও বউয়ের ভালোবাসা পাই না, এর থেকে তুমি কথার স্ত্রী দেখছো? আপনার সাথে কথা বলা বেকার, কাজ করতে দিন আমাকে। নতুন মডেল দেখতে হবে। কই দেখি, আমাকেও দেখতে দাও তোমার নতুন নতুন হট মডেলদের। খেপে গেল মায়া। মায়ার কথায় যেন এখন বোমা ফাটিয়ে দিয়েছে রাজ। অবশ্য মায়াকে জেলাস করাতেই এমন বলেছে রাজ। কাল রাজের কলার ধরে সোফায় রাজকে এলিয়ে দিয়ে বলে, খুব শখ হয়েছে না ছোট ছোট ড্রেস পরা মেয়েদের দেখার? তুমি চাইলে আমি ওদের জামা বড় করে দিয়ে দেখতে পারি। শাট আপ, আপনার চোখকে লাগাম দিন। তাহলে বউয়ের সতীত্ব হরণ করতে পারবো? আপনি শুধরাবেন না, তাই না? আমি তো শুধরে আছি, এই যে বউ পেয়েও নিজেকে সাফ রেখেছি। বলেই মায়াকে নিজের কাছে নিয়ে আসে রাজ। মায়ার কাছে আসতে না আসতেই রাজের ফোন ভাইব্রেট শুরু হয়। রেগে গিয়ে রাজ বলে, এই ফোন কে আবিষ্কার করেছিল জানো? ধুর, বউকে কাছে না পেলে কিছুই মনে পড়ে না, এর ভেতর আবার বাঁচতে শুরু করে মোবাইল। বলেই ফোন হাতে নিয়ে দেখতে পেল পিয়াসের কল। ব্যালকনিতে যেয়ে রিসিভ করেই রাজ বলে, হ্যাঁ বলো, আবার প্রেমের দুশ্মন রিভেঞ্জ নিচ্ছ আগে রাতে কল করতাম বলে? আরে তখন তো আমার বউকে কনফার্ম করতাম যে আমি মায়াবতীর খোঁজ নেওয়ার জন্য দেওয়ানা হয়ে আছি, যাতে মৌ এই সব কিছু মায়াবতীকে বলে দেয়। এতটুকু তো তুমি জানোই, তাহলে আবার সুইট নাইটে কল করো কেন? বেচারা পিয়াস কি করবে নিজেও কনফিউজ থাকে। বস কোনো কাজ দিলে তার খোঁজ দেরি করে দিলে বউয়ের থেকে রাখবে দূরে, আবার এখন সাথে সাথে খোঁজ দিতে চায়, তাও বস রেগে যায়। আসলেই এই বস চায় কি? মাথা ঝেড়ে পিয়াস বলে, আসলে বস, মায়া ম্যামের ফ্যাক্টরির আশেপাশে কিছু লোকজন ঘোরাঘুরি করছে। ইনফ্যাক্ট দুজন অচেনা ছেলে ম্যামের ফ্যাক্টরির কর্মরত মেয়েদের ফলো করে, এমন তথ্য মাত্র আমাকে দেওয়া হয়েছে। এটাই স্বাভাবিক, মায়াবতীর ফ্যাক্টরিতে কম বয়সী গরিব মেয়েদের ছোট ছোট পোস্টে কর্মের জন্য নেওয়া হয়, আর ওদের দিকেই শকুনের নজর বেশি পড়ে। এখন আমরা তো অফিস পর্যন্ত মেয়েদেরকে সেফ রাখতে পারবো, এর বাইরে তো সম্ভব না। অলিতে গলিতে এখন পুলিশের গার্ড বাড়িয়ে দাও। আমার দাদু আর নানু নারীদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন শেষ করেছে, তখন আমি বিদেশে ছিলাম, কিন্তু এখন তার নাতি হয়ে আমি সবাইকে রক্ষা করব আর আসামিদের শাস্তি দিব, নিজের হাতে শাস্তি দিব তাদের। আমার ভাই, আমার মা, আমার দাদু প্রত্যেকের খুনের শাস্তি আমি নিব। শেষের কথাটা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে মায়া। ওর দাদু আর মায়ের খুনির শাস্তি মানে? দাদুকে কি কেউ খুন করেছে? মা আবার কিভাবে মারা যায় সে তো বাসায়। আর ভাইয়ের মৃত্যুর শাস্তি মানে তো মায়াও জড়িত। মায়া খুন করেছে নিজের অজান্তেই তাজকে, তার মানে কি রাজ মায়াকে শাস্তি দিবে? আর এই জন্য কি ডিভোর্স পেপার নিয়ে কোনো কথা তোলেনি রাজ? আর ভাবতে পারছে না মায়া। মায়ের মাথা খালি ঘুরছে। রাজ যদি তাকে তাজের খুনি ধরে, তার মানে সে ধরা পড়বে, আর তাকে রাজ কঠিন শাস্তি দিবে। বাসায় এসে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো শিয়া। সার্চ অপশানে যেয়ে টাইপ করলো অহর্নিশ আদ্র লিখে। কয়েকটা আইডির পরপরই কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি খুঁজে পেল সে। আইডিতে ঢুকেই পোস্টে ক্লিক করে আদ্রের বিভিন্ন পিক দেখতে থাকে সে। আদ্রকে দেখে মনে ধরেছে শিয়ার। এখন তো সে মেডিকেলে ভর্তি হবে, তার শুধু একটাই চাওয়া, যেন আদ্রের মেডিকেলটাতেই যেন চান্স পায় সে। তাহলে আদ্রের জন্য সেও কিছুটা চেষ্টা করবে, মানে আদ্রকে কিভাবে পটানো যায় তাই। আর আগে তাকে জানতে হবে এই অহর্নিশ আদ্র সিঙ্গেল নাকি বিবাহিতা। রাতের খাবার নিয়ে হসপিটালে এসেছে হিয়া। বাবা, কাকা ও রুদ্রের জন্য খাবার এনেছে। রাতে মোহন সর্দারের সাথে মাহমুদ সর্দার থাকতে চান। রুদ্র চেয়েছিল থাকতে, কিন্তু মাহমুদ সর্দার থাকতে না করে দিয়েছে। এমনিতেও কাল তাকে রিলিজ করানো হবে, আর বাসায় পার্মানেন্ট নার্স রাখবে যতদিন না মোহন সর্দার সুস্থ হন। আদ্র সপ্তাহে সপ্তাহে যেয়ে মোহন সর্দারকে দেখে আসবে নিজ দায়িত্বে। খাবার নিয়ে হিয়া হসপিটালে পৌঁছেছে। রুদ্রের দিকে না তাকিয়ে সোজা মাহমুদ সর্দারের দিকে চলে যায়। রুদ্র বিষয়টি দেখেও না দেখার মতো করে থাকলো। মাহমুদ সর্দার খাবার বেড়ে তার ভাইকে খাইয়ে দিতে থাকেন, আর নিজেও খান। রুদ্রকে খেতে বললে রুদ্র বলে, আমি বাসায় যেয়ে খাবো, তোমরা খাও বড় বাবা।
বাসায় যেয়ে খাওয়া মানে হিয়াকে আবারও খাবার গরম করতে হবে। সার্ভেন্ট কি এত রাতে জাগতে পারে? হিয়া এমনিতেও নিজের কাজ নিজে করে, সার্ভেন্টের কম কাজ করায়। ওর মতে প্রত্যেক মানুষের কষ্ট আছে। সার্ভেন্ট টাকার বিনিময়ে কাজ করলেও ওদেরও খাওয়া ঘুম সময় মতো করা উচিত। যারা টাইম মেনটেন করে চলে না, ওদের জন্য রাত জেগে আবার সকালে বড়দের জন্য কষ্ট করে রান্না করা, এতে করে ওদের শারীরিক কষ্ট দেওয়া ছাড়া কিছুই না। মাহমুদ সর্দার এই সব কিছু শিয়া ও হিয়াকে শিখিয়েছেন। তিনি বলেন, গরিবরাও মানুষ, আমরা আমাদের মতো বিলাসিতা করি মানে এই না যে তাদেরকে এই সবের জন্য ঘুম কামাই দিয়ে রাত জাগিয়ে রেখে দিব। তার থেকে আমরা একটি নির্দিষ্ট সময় দিয়ে তাদের কাজ করাবো এবং নিজেদের সাধ্যমতো নিজেরা কিছু করব। ওদেরকেও বিশ্রাম করার সুযোগ করে দেওয়া উচিত। বাবার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে তার সন্তানেরা। কথায় আছে না, যেমন শিক্ষা দিয়ে বড় করা তেমন ফলাফল লাভ করা হয়। মাহমুদ সর্দার ঠিক তেমনটাই পেয়েছেন। আর মোহন সর্দার, উনি ওনার কর্মের ফল পাচ্ছেন। আজ মোহন সর্দারের আফসোস হচ্ছে তার ভাইয়ের দিকে তাকিয়ে। তার মোহনা তো অনেক ভালো আর বুদ্ধিমত্তা ছিল। সেও যদি মোহনাকে এভাবে বুঝিয়ে বুঝিয়ে বড় করত, তাহলে আজ তার ব্যবসা বাণিজ্য মোহনা আর সে দেখত। সবকিছু নিজের হাতে শেষ করে দিলেন তিনি। মাহমুদ সর্দারের হাতে খাবার খেতে খেতেই কান্না করে দিলেন নিজের লোভ লালসার হিংসার জন্য। তবে এবার তিনি কঠোর হবেন। রুদ্রকে তার ব্যবসা বাণিজ্য দেখার জন্য জোর করবেন। আর কত এভাবে রাত বিরেতে বাইরে বাইরে পার্টি আর ফুর্তি করবে? বয়সও তো কম না তার। গাড়ির ফ্রন্ট সিটে বসে নীরবতা পালন করছে দুজন। রুদ্র গাড়ি চালাতে ব্যস্ত আর হিয়া জানলা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। গাড়ি চালানোর মাঝে রুদ্র গান চালিয়ে দিল। হিয়া গান অফ করে দেয়। হিয়ার দিকে তাকিয়ে রুদ্র বলে, কেন এত রাগ দেখাচ্ছিস হিয়া পাখি? আপনাকে দেখলেই আমার রাগ ওঠে, সহ্য করতে পারি না আপনাকে। আফসোস, এই রাগ নিয়ে আমার সংসার করতে হবে। ভ্রু কুচকে হিয়া তাকালো রুদ্রের দিকে, বলে, কে করবে আপনার সাথে সংসার? নষ্ট পুরুষ কোথাকার। এমন পুরুষের সাথে হিয়া থাকবে না। চার চোখ কেন রেখেছিস বলতো, যদি বাস্তবটা না দেখলি? বাস্তবকে আমি নিখুঁতভাবে উপলব্ধি করি রুদ্র ভাই। আপনি বরং উল্টো আমাকে নিয়ে মিথ্যা স্বপ্ন দেখছেন। স্বপ্ন মিথ্যা হলেও সত্যি করতে কতক্ষণ? এই স্বপ্ন কখনো সত্যি হবে না। তাহলে দেখিস কেন আমাকে নিয়ে স্বপ্ন? মলিন চোখে তাকালো হিয়া। এই ছেলে সব বোঝে, তার ইচ্ছা চাওয়া পাওয়া বুঝেও এই ছেলে এতটা নিষ্ঠুর হয়ে চলে। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে হিয়া বলে, আমি আপনাকে নিয়ে কোনো স্বপ্নও দেখি না। মিথ্যা বলার সময় তুই যে ঠোঁট দুটো হালকা ভিজিয়ে নিস এটা আমি জানি, ব্যর্থ চেষ্টা করিস না। এবার হিয়ার কান্না পায়। কোনো মতে কান্নাগুলো আটকে রেখে রুদ্রের কাঁধে দু হাত দিয়ে মারতে মারতে বলে, একদম কথা বলবেন না। আপনি নষ্ট পুরুষ, আপনি খুনি, আপনি হৃদয়হীন, আপনি খুব বাজে। বাকি রাস্তা হিয়ার হাতে মার খেতে খেতেই বাড়ি ফেরে রুদ্র। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে আসতে নেয় ওরা। ব্যালকনি থেকে ওদের দেখছে মায়া। রাজ ওর পাশে এসে জিজ্ঞাসা করে, কি দেখছো মনোযোগ দিয়ে? আচ্ছা মন্ত্রী মশাই, হিয়াকে নিয়ে তোমরা কি ভাবছো? শুধু হিয়া না, মিলি, শিয়া আর হিয়া সবাইকে নিয়েই ভাবছি। ওরা ওদের মন মতো সাবজেক্ট নিয়ে ওদের ইচ্ছা পূরণ করবে। যেমন শিয়ার ইচ্ছা ডাক্তার হওয়া। শিয়ার যেহেতু ডাক্তার হওয়ার ইচ্ছা, তাই আমি হিয়াকে নিয়েই প্রশ্ন করেছি। বাবা যেটা বলবে তাই হবে। যদি হিয়ার কোনো মতামত না থাকে ওর বিষয়ে, তাহলে ও যদি পড়াশোনা করতে চায় ওকে তাই করতে দেয়া হবে। আর বাবা যদি আমাদের হিয়ার জন্য যোগ্য পাত্র দেখে নেয় তাহলে তার সাথেই হিয়ার বিয়ে হবে। আচ্ছা, কিন্তু এবার আমার দিকে একটু তাকাও। খুব তো পরিবারের দিকে দেখছো। বর যে ভিটামিন বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে, এটাও তো দেখো। শুরু হয়ে গেছে তোমার লাগামহীন কথা। বউ আমার সবকিছুতে এগিয়ে, শুধু আমাকে ভালোবাসার সাগরে নিয়ে যাওয়ার দিক থেকে পিছিয়ে। তাই তো আমাকেই শুরু করতে হয়। আমি শুরু না করলে তো বংশের নেক্সট জেনারেশন আসবে না। লাগামহীন মন্ত্রী মশাই, বউকে ভালোবাসতে বহুবার লাগামহীন হওয়া দরকার আছে, না হলে বউ তো আমাকে বাবা ডাক শোনাবে না। বলেই মায়াকে কোলে করে নিয়ে যায় রাজ। মায়া বাধা দেয় না তাকে। বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরে গেল হিয়া। রুদ্রও তার পিছু পিছু গেছে। হিয়া খাবারগুলো গরম করতে থাকে। রুদ্র তাকিয়ে দেখতে থাকে হিয়াকে। হিয়ার চুল ছেড়ে দেওয়া। রুদ্র সেদিকে তাকিয়ে বলে, কোফা করে দিব তোর।
কোনো দরকার নেই, টাচ করবেন না আমাকে। তোকে টাচ করতে আমার অজুহাত লাগে না, এমনিতেই টাচ করতে পারবো, কিন্তু এখন ভাবলাম তোর সুবিধা হবে তাই, কিন্তু তুই তো দুষ্ট মাইন্ডে নিয়ে গেলি। বলেই বাবুদের মতো করে মুখ করে রুদ্র বলে। হিয়া খাবারগুলো নিয়ে টেবিলে আসে। রুদ্রকে খাবারগুলো সাজিয়ে দিতে দিতে বলে, তাড়াতাড়ি খেয়ে নিন, সকালে তো কাকাইকে আনতে হবে। তুইও বস খেতে। আমি এত রাতে কেন খেতে যাব? কারণ তুই না খেয়ে আছিস। কে বলেছে? তোর মুখ যেটা দেখলে আমি খুব ভালোভাবেই বুঝে যাই সব। আফসোস, আপনি আমার শ্রেষ্ঠ চাওয়ার বিষয়টা বুঝেন না। বলেই দীর্ঘশ্বাস নিল হিয়া। কথাটা আসতেই বলেছিল হিয়া, রুদ্র শুনতে পায়নি তার কথা, তাই রুদ্র জিজ্ঞাসা করে, কিছু বললি? না, আপনি খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। বলেই চলে যেতে নেয় হিয়া। রুদ্র আঁকড়ে ধরে হিয়ার হাত, বলেই হিয়াকে টেবিলে বসিয়ে দিল। অল্প খাবার দিল হিয়ার প্লেটে। দুজনে মিলে খাবার খেতে থাকে। উপর থেকে এদের দিকে তাকিয়ে দেখছে সোনালি। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, যারা গেছে তো কি হয়েছে, আমার এই ছেলে তো আছে আমার স্বপ্ন পূরণ করতে, এই মহল আমার হবে। সকালে মোহন সর্দারকে রিলিজ করিয়ে আনা হয়েছে। মাহমুদ সর্দারও রুদ্র মিলে নিয়ে এসেছে। সোফায় কোনো মতে বসে আছে মোহন সর্দার। সবাই এক এক করে নেমে এসে দেখা করছে তার সাথে। মায়া ও রাজ মিলে একসাথে নেমে এসেছে নিচে। মোহন সর্দার তাকালো তাদের দিকে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। মালিনী বিরক্ত মায়ার উপর, কিন্তু মুখে কিছু বলে না। সবার নীরবতার মাঝেই কলিং বেল বেজে ওঠে। হিয়া গিয়ে খুলে দেয় দরজা। সদর দরজায় দাঁড়িয়ে আছে স্লিভলেস সাদার সালোয়ার কামিজ পরা এক সুন্দরী, ওড়না গলায় ঝুলিয়ে রাখা, হাতে তার লাগেজ। সবাই তাকিয়ে দেখছে মেয়েটিকে। রাজ নিজেও তাকিয়ে আছে মেয়েটির দিকে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ এটা দেখেই বলে, আরে আমি তো নতুন অতিথি দেখছি, আর কিছু না। তুমি থাকতে আমার আর কাউকে লাগবে না, চিন্তা করো না তুমি। মেয়েটি সবার দিকে এগিয়ে এসে বলে, বাবাকে দেখতে এসেছে ভালো কথা, হট লুক দেওয়ার কি আছে? বিড়বিড় করে বলে রুদ্র। হিয়া খেপে যায় এমন কথা শুনে। রুদ্র সেদিকে তাকিয়ে বলে, না মানে কয়দিন আগেই তো তোর শ্বশুরের গার্লফ্রেন্ড দেখলি, এখন আবার বিয়ের আগে নতুন করে একজনের এন্ট্রি, তাই আর কি। রাজ এসে দাঁড়ালো। মাহমুদ সর্দারের পাশে ফিস ফিস করে বলে, আমার শ্বশুরের ভাগ্য আছে বলতে হয়, হিংসে হয় না বাবা তোমার? কেন আমার কেন হিংসা হবে? এই যে আমার শ্বশুর এই বয়সে এসে একের পর এক ছক্কা মারছে, তাই বেটা শ্বশুর আমার পঙ্গু হয়েও হট নার্সের সার্ভিস পাচ্ছে, আর তুমি মন্ত্রীর বাবা হয়ে কিচ্ছু করতে পারলে না। বেশরম ছেলের বাবা হতে পেরেছি, আর কি লাগে জীবনে? বেশরম ছেলের লজ্জাবতী বাবা সমাজ মানবে? মানতে হবে সমাজকে। যাও তোমার বউয়ের কাছে। বউ তো আমার বাবার মতোই, নামে বলে ভালোবাসি, কিন্তু ভালোবাসার আগেই লজ্জায় মিটিয়ে যায়। এটাই তোমার প্রাপ্য। ওই মেয়েই পারবে তোমাকে সোজা পথে আনবে। জিহ্বা কামড় দিয়ে রাজ বলে, ছি, দুষ্ট বাবা আমার। লেয়ার ছেলের বউ কিভাবে সোজা বাঁকা পথে যায় এগুলো দেখতে নেই। তোমার সাথে কথা বলা বেকার। 10 হাত দূরে থাকবে আমার থেকে। তোমার কাছে এসে আমার লাভ নেই। আমার বউকে রেখে বাবার কাছে আসবো কোন দুঃখে? যাই হোক, তোমার বদ নসিবের জন্য একটু কষ্ট পেয়েছিলাম। ভাবলাম তোমার জন্য কোনো নার্স আনবো কি না, কিন্তু তুমি তো পাত্তাই দিলা না। চোখ বড় বড় হয়ে গেল মাহমুদ সর্দারের। নার্স আসা মানে তো ভাইয়ের মতো তার নিজেকেও পঙ্গু করে রাখা। রাজের দিকে তাকিয়ে বলে, এই বয়সে এসে বাবাকে বিছানার রোগী বানাতে চাও? তুমি শুধু বিছানায় রোগী হওয়াটা দেখলে বাবা, সাথে যে হট নার্সের সার্ভিস পাবে এটা দেখলে না? লাগামহীন ছেলে কোথাকার। বলেই রাগ দেখিয়ে চলে যান মাহমুদ সর্দার। মোহন সর্দারের নার্স আয়রা এসে মোহন সর্দারকে নিয়ে তার রুমের দিকে যেতে থাকে। ভ্রুকুচকে তাকিয়ে দেখছে রাজ ও রুদ্র। রুদ্র ওদের দিকে তাকিয়ে থেকেই রাজের কাছে এসে বলে, আচ্ছা ভাই, আমার আবার নতুন কোনো ভাই বোন আসবে না তো? আসতেও পারে। তোর যে বাপ, সে তো এই বয়সে 4-5টা গার্লফ্রেন্ড পুষে রাখে, এ আবার নতুন কি? বলেই দুই ভাই একসাথে হেসে দেয়। এদের কথাগুলো কর্ণপাত হয় মায়ার। ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে সোজা মেরে দেয় রাজের মুখে। রাজ পানিগুলো মাথা ঝাঁকা দিয়ে ফেলে বলে,
বউ আমার ভালোবাসার সাগরে ভিজতে না পারলেও খাবার পানি নিয়ে ভিজিয়ে দিতে খুব পারে। রাগ দেখিয়ে উপরে উঠে গেল মায়া। রুদ্র তাকালো হিয়ার দিকে। কটমট চোখে চেয়ে আছে হিয়া। মনে হচ্ছে সামর্থ্য থাকলে কাঁচা মানুষের মাংস খেয়ে ফেলতো। অন্য কারো না, সোজা রুদ্রের। রুদ্র শীষ বাজাতে বাজাতে চলে যায় বাইরে। নিজের মনোবল শক্তি বাড়িয়ে তোলে রাজ। বউ তার ক্ষেপে আছে। যেখানে প্রথম দিনেই গৃহপ্রবেশে জারার হাতে গুলি করেছিল, তাতে এটা স্পষ্ট যে আজ তার রক্ষা নেই। এক কদম দুই কদম কচ্ছপের গতিতে পা এগিয়ে ঘরে আসতে থাকে সে। সাহসের সাথে বলে, বউ, ও বউ, কোথায় তো? বাকি কথা বলতে পারল না রাজ। গুলির ছোড়া শুরু। গুলি সোজা কাঠের দরজায় এসে লেগেছে। মায়া ইচ্ছে করেই এমনটা করেছে। রাজ বড় বড় চোখে তাকালো মায়ার দিকে। রাজ কিছু বলতে যাবে তার আগেই মায়া আবার রাজের পা বরাবর গুলি চালায়। রাজ জাম্প দিয়ে পা উঁচু করে বলে, আরে বউ থামো, এভাবে একের পর এক গুলি ছুঁড়ে মারছো। মনে হচ্ছে আমাকে আয়রার সার্ভিসের জন্য রেডি করবে। এর থেকে ভালোবাসা দাও, বাবা ডাক শুনবো, আর তুমি মা। তুমি পরনারীর দিকে তাকাবে আর আমি তোমাকে ভালোবাসা দিব? কখনোই না। আর তাকাবো না, ভালোবাসবে তো এবার। আর একটা কথা বললে গুলি দিয়ে সোজা তোমার খুলি উড়িয়ে দিব। রাজ এবার ধীর গতিতে এসে মায়ার হাত ধরে নেয়, গুলিকে রাখে পাশে। তারপর বলে, আরে ওটা তো আমার শ্বশুর না, সরি, তোমার কাকা শ্বশুরের আইটেম। আমি তো শুধু তার ভাগ্য নিয়ে বলছিলাম। বিশ্বাস করো, মেয়েটার যে স্লিম ফিগার আমি চেয়েও দেখিনি। স্লিম ফিগার? তুমি জানলে কিভাবে? তুমি নাকি দেখোনি? ওই যে তোমার চোখ। বউ তো বাড়িতে কোনো হট লেডি আসলেই স্বপ্নের দৃষ্টি দিয়ে দেখে, তাতেই আমার দেখা হয়ে যায়। নিজের চোখ দিয়ে আর দেখা লাগে না। আমার মাথা গরম করে দিচ্ছ তুমি। চলো বাথটাবে গিয়ে তোমার মাথা ঠান্ডা করে দিই। শাট আপ। আর কিছু বলতে না দিয়ে মায়াকে নিয়ে চলে যায় রাজ। মায়ার গরম মাথা ঠান্ডা করতে হবে এখন তাকে। সাদা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে রাজ। উদ্দেশ্য নিজের কাজে যাওয়া। সিঁড়ি দিয়ে নামতেই ধাক্কা খেলো আয়রার সাথে। আয়রা রাজের দিকে তাকিয়ে বলে, রাজ কিছু বলার আগেই আয়রার পায়ের উপর বড় একটা মাটির ফুলদানি এসে পড়ে। পায়ের উপর পড়েই ফুলদানি ভেঙে যায়। উপরের দিকে মাথা উঁচিয়ে তাকালো রাজ। দেখলো মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাজ স্মিত হেসে বলে, সমস্যা নেই, তোমার যেমন দুই একটা ভুল হয়, আমার বউ তেমন দুই একটা ভুল করে। এই যেমন না বুঝে তোমার পায়ের উপর ফুলদানি ফেলে দিল। একটু সাবধানে থেকো বোন। মাথা নাড়িয়ে উপরে চলে গেল আয়রা। মায়া এখনো তাকিয়ে আছে রাজের দিকে। মায়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দেয় রাজ। তারপর দুই আঙুল উঁচু করে ঠোঁটের দিকে দেখিয়ে মায়াকে দিল এক ফ্লাইং কিস। চোখ টিপ দিয়ে মায়াকে বলে, জেলাসি বিবি আমার, টেনশন নট। ঘরবালি রেখে বাহার বাড়ির দিকে চোখ দিব না। সেই সুযোগ তুমি পাবে না মন্ত্রী মশাই। তোমার ওই চোখে অন্য নারী আসার আগেই তোমার চোখ উপড়ে ফেলে দিব। ভীতু সাজার অভিনয় করে রাজ বলে, আমি তো ভয় পেয়ে গেছি। আসলে একটু আদর করে ভয় কাটিয়ে দাও, না হলে কাজে মন বসবে না তো। পেছনে তাকিয়ে দেখো। মায়ার কথায় রাজ পিছনে তাকিয়ে দেখে পিয়াস আর মাহমুদ সর্দার দাঁড়িয়ে। বাবাকে দেখে বোকা বোকা হাসি দিয়ে রাজ বলে, এভাবে ছেড়ে আর তার বউয়ের প্রেম দেখতে নেই বাবা। তোমার বউ আছে তো, তার কাছে যাও। এখন তোমার থেকে শিখতে হবে আমার বউকে নিয়ে কিভাবে চলবো। রসকসহীন বাবা তুমি। মাঝে কিভাবে সংসার করে তোমাকে নিয়ে কে জানে। বেশি পেকে গেছো তুমি। বিয়ের পর ছেলেরা কাঁচা থাকে না বাবা। কিছুদিন পর নাতি নাতনি আসবে, তাই আমাকে কাঁচা ভেবে ভুল করো না। পিয়াস বেচারা মনে মনে বলছে, নিরহ বাবার লাগামহীন ছেলে। রাজ এবার পিয়াসের কাছে এসে বলে, চলো পিউ বেবি, আমার বউ একমাত্র তোমার সাথেই আমাকে মিশতে দেয়। নির্দ্বিধায় তোমাকে নিয়ে একটা ট্যুর দিতে পারবো। এ অবাক হয় পিয়াস। কি এ করছো? চলো তো ঘুরে আসি একটু। এই রসকসহীন জায়গাগুলো থেকে একটু দূরে যাই। বলেই পিয়াসকে নিয়ে চলে গেল রাজ। গাড়িতে উঠতে উঠতেই পিয়াস বলে, কোথায় যাবো এখন আমরা? বারে। পিয়াস ঘড়ি দেখে বলে, এই সময় তো কোনো অনুষ্ঠান হয় না। বারে পার্টি তোরা। ফ্রিতে বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি খেতে যাও নাকি? বারে যাব, মিটিং আছে, ওখানে কিছু বিজনেসম্যান আসবে। এই সময়টা ওখানে কেউ থাকবে না। অফিসে শত্রুপক্ষের হিডেন ক্যামেরা লাগানো। শাহমীর রাজের অফিসে ক্যামেরা লাগিয়েছে বোকা কোথাকার। একবার ভাবলো না এতেই শাহমীর রাজের কাছে নির্দ্বিধায় ধরা পড়ে যাবে।
এখন তাকে তার মতো চলতে দিয়ে আমরা আমাদের মতো অন্য স্থানে সিক্রেট মিটিং চালাবো। পার্টিতে গেছে শুনলে তোমার বউ আর আমার বউ আমাদের নিজেদের বাড়ি থেকেই বাইরে বের করে দিবে। এটাও ঠিক। কোচিংয়ে এসেছে শিয়া, মেডিকেল কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে। শিয়ার একমাত্র স্বপ্ন ছিল এখন ডক্টর আদ্রকে দেখে দুইটা স্বপ্ন জেগেছে। এক, নিজে ডক্টর হবে, আর দুই, আদ্রর মনের মানুষ হবে। খোঁজ নিয়ে জানতে পেরেছে অহর্নিশা আদ্র এখনও ব্যাচেলার, বাবা মা নেই, দাদির কাছে বড় হয়েছে। কোচিং থেকে বের হয়ে গাড়িতে উঠতে নিলেই কিছু বকাটে আসে শিয়ার কাছে, উত্ত্যক্ত করতে থাকে। শিয়া ভয় পেয়ে যায়। পিছিয়ে যেতে নিলে একটি গাড়ি এসে দাঁড়ায় সেখানে। সবাই তাকিয়ে দেখছে সেদিকে। গাড়ি থেকে নেমে আসে আদ্র। আদ্রকে দেখে শিয়া হেসে দেয়। আদ্র এসেই তাকালো শিয়ার দিকে। শিয়ার আশেপাশের ছেলেরাও তাকিয়ে আছে আদ্রর দিকে। শিয়া দৌড়ে যেয়ে দাঁড়ালো আদ্রর পিছনে, বলে, প্লিজ হেল্প মি। আদ্র একবার তাকালো শিয়ার দিকে, আবারও তাকালো বকাটে ছেলেগুলোর দিকে। শিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, আমি আছি, কিছু করবে না ওরা তোমার। একজন বখাটে এগিয়ে এসে বলে, আব্বে কি করবি রে তুই? বলতে না বলতেই আদ্রর গায়ে থাকা কোট একটু উঁচু করে দেখিয়ে দেয়। আদ্রর মুখে রহস্যের হাসি। ছেলেগুলো আদ্রর পকেটের গুলি দেখে শুকনো ঢোক গিলে আদ্র বলে, কিছু করতে হবে আমাকে? না না না। বলেই ভৌ দৌড় দেয় ছেলেরা। শিয়া একটু অবাক হলো, ছেলেগুলো আদ্রর সামান্য কথাতেই পালালো কেন? কিছুই তো করেনি আদ্র। শিয়ার মুখের দিকে তাকিয়ে আদ্র বলে, এত চিন্তা করলে তো ব্রেনে চাপ পড়বে, ডক্টর হতে পারবে না তখন। সময়টা নিজের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যাও। জি। আসো, আমি লিফট দিয়ে দিচ্ছি। সুযোগটা মিস করতে চায় না শিয়া। আদ্রকে তার জানতে হবে, বুঝতে হবে। তাই আদ্রর প্রস্তাবে রাজি হলো সে। তাই নিজেদের গাড়িকে যেতে বলে উঠে গেল আদ্রের গাড়িতে। গাড়িতে উঠেও নীরবতা পালন করতে থাকে শিয়া। হঠাৎ আদ্র প্রশ্ন, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আমার ইচ্ছা অর্থোপেডিক। গ্রেট, আমি এই বিষয়ে ক্লাস নিয়ে থাকি। এই জন্যই তো নিতে চাই এই সাবজেক্ট, না হলে তো গাইনোলজি নিয়ে পড়তাম। বিড়বিড় করে বলে শিয়া। কিছু বললে? না তো, এমনি। আর কি ভাবছিলাম যে আমি পারবো কিনা। অবশ্যই পারবে, মনোবল শক্তি থাকলে অবশ্যই উদ্দেশ্য সফল হবে। উদ্দেশ্য সফল হবে বলছেন? অবশ্যই হবে। কেন নিজের উপর কনফিডেন্স নেই? আছে তো, কিন্তু এই একটা বিষয়ে একটু চিন্তায় আছি। কোনো মতে মেডিকেলে চান্স পেলে হয়। তারপর বুঝি উদ্দেশ্য সফল করবে। হ্যাঁ, তাই তো করব। বলেই আদ্রের দিকে তাকালো শিয়া। আদ্রের মুখে দুষ্টু হাসি। শিয়া আমতা আমতা করে বলে, না মানে অর্থোপেডিক্স নিয়ে আরো বেশি জ্ঞান অর্জন করব, তাই আর কি। বুঝলাম। তোমার অর্থোপেডিক্স নিয়ে জ্ঞান অর্জন করতে যা যা সাহায্য লাগে আমি করব। তাহলে তো সুবিধা আরো বেশি। লাফিয়ে উঠে কথাগুলো বলে আবারও থেমে যায় শিয়া। একটুতেই তার এক্সাইটেড বাড়তে থাকে। আদ্র তার মুখে মিষ্টি হাসি ফুটিয়ে রেখেছে। শিয়া এবার লজ্জা পেয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে। ক্রাশের পাশে বসে একটু নার্ভাস সে। গাড়ি এসে সর্দার মহলের সামনে দাঁড়ালো। শিয়া নেমে গেল গাড়ি থেকে। আদ্র নিজেও নেমে দাঁড়ালো। শিয়াকে বলে, তোমার কাকাকে দেখতে এসেছিলাম আমি। রাস্তায় ওদের দেখে গাড়ি থামালাম। একই বাড়িতে যেহেতু আসবো, তাই আর কি বলছিলাম, লিফট দেওয়ার কথা। ও, তাহলে আসুন ভেতরে। বলেই শিয়া হাঁটতে থাকে। বাড়িটির দিকে চোখ বোলাতে থাকে আদ্র। শিয়ার পিছনে হেঁটে ভিতরে ঢুকতে থাকে। শিয়া আদ্রকে মোহন সর্দারের রুম দেখিয়ে দেয়। আদ্র উপরে উঠতে যাবে, ঠিক তখনই দেখতে পায় কিছু ফাইল চেক করতে করতে মায়া তার রুম থেকে বেরিয়েছে। আদ্র অন্যদিকে চোখ ঘুরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে নিলে সিঁড়ির মাঝ বরাবর সাক্ষাৎ হয় রুদ্রর সাথে। আদ্র ও রুদ্র একে অপরকে দেখে হ্যান্ডশেক করে। তারপর আদ্রকে নিয়ে যায় মোহন সর্দারের ঘরে। মায়া এই সব কিছু দেখছিল। আদ্রর চাহনিতে রহস্য, শিয়ার প্রতি আদ্রর আলাদা টান, এগুলো দেখতে পেল মায়া। হসপিটালে থাকতেই সে সবকিছু দেখেছিল। আজকে আবার শিয়া এসেছে আদ্রর সাথে, সন্দেহ তো হবেই। নাস্তা নিয়ে শিয়া উপরে উঠতে নিলে মায়া বলে, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ভাবি, তুমি তো অফিসে যাবে। সমস্যা নেই, আমি দেখছি, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। শিয়ার একটু খারাপ লাগলেও চলে যায়। শিয়া নিজে চা বানিয়েছিল আদ্রের জন্য। ভেবেছিল নিজের হাতে দিয়ে ইমপ্রেস করবে, কিন্তু এটা হলো না।
চা নিয়ে মায়া ঢুকলো মোহন সর্দারের রুমে। মোহন সর্দার চুপচাপ শুয়ে আছে, আদ্র ওনাকে দেখছে। সকালে আয়রা ব্যায়াম করিয়ে দিয়েছে, এখন আদ্র ওনার কাছে বিভিন্ন প্রশ্ন করে। নাস্তা ট্রে হাতে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র বলে, আরে ভাবিজি, আপনি মন্ত্রীর বউ, সার্ভেন্টের কাজ। মন্ত্রীর বউ কিন্তু এই বাড়ির বউ, মন্ত্রীর বউ কিন্তু এই বাড়ির বউ। বউদের কাজ অতিথি আপ্যায়ন করা, যেটা বউ হয়ে করতে এসছি। ননদ আসতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি। আজকাল আমার ননদের উপর শকুনের দৃষ্টি বেশি পড়ছে, তাই আর কি সেভ করছি। প্রথম কথাটা রুদ্রর দিকে তাকিয়ে বললেও শেষ কথাটা আদ্রর দিকে তাকিয়ে বলে মায়া। আদ্র বুঝেও ঠোঁট কামড়ে হাসে। রুদ্র বলে, শকুনটা ঠিক ভালো দৃষ্টির নাকি বাজে কোনটা ভাবিজি? সময় হলে জানা যাবে। তো ডাক্তার, আপনার নাস্তা আমার ননদ শিয়া নিজের হাতে বানিয়েছে, খেতে খারাপ হবে না, টেস্ট করে জানিয়ে দেবেন। বলেই চলে যায় মায়া। আদ্র তাকালো আয়রার দিকে, একটু কঠিন দৃষ্টি দিয়েই তাকালো। আপনার নার্সকে অ্যালার্ট করে দেবেন ডক্টর আদ্র, অন্যের পরের দিকে নজর যেন না দেয়। এই মায়া আবার রূপে এক, গুণে আরেক। আয়রা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। মোহন সর্দার বলেন, চায়ের কাপ হাতে নেয় আদ্র। চা দিয়ে ধোয়া উঠছে, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকে। তারপর এক চুমুক দিয়ে বলে, ভালোই আছে, খারাপ না। মোহন সর্দার তার শরীরের অবস্থাকে বুঝে নিল। আদ্রর এমন কথা শুনে খুশি হয়ে যায় সে। আয়রা মিটিমিটি হাসতে থাকে। আদ্র ঠিক কি বিষয় বলছে এটা আয়রা বুঝতে পেরেছে। আদ্র চা শেষ করে বলে, তাহলে আজ আমি উঠি, নেক্সট উইকে দেখা হবে, বাই। বলেই বেরিয়ে যায় আদ্র। রুদ্রও নিজে বেরিয়ে পড়ে। রুমে থাকে আয়রা আর মোহন সর্দার। মোহন সর্দার তার মতো খবরের কাগজ পড়ছে। আয়রা সোফায় বসে ফোন ঘাটছে। এর ভিতরে রুমে আসে সোনালি। মালিনী আর সোনালি মাজারে গিয়েছিল, মোহন সর্দারের জন্য তাবিজ এনেছে সে। রুমে একা আয়রা আর মোহন সর্দারকে দেখে একটু রেগে গেল, কিন্তু কিছু না বলে মোহন সর্দারকে বল, নাও এটা গলায় দাও, দেখবে ঠিক হয়ে যাবে। মোহন সর্দার নিতে গেলে আয়রা বাধা দিয়ে বলে, তোমার থেকে কে জানতে চেয়েছে মেয়ে? তুমি তোমার কাজ করো। এবার মোহন সর্দার মুখ খুলে বলেন, আহা নার্স, তো ওই মেয়ে তুমি না, তাহলে তুমি কেন তর্ক করছো? যেমন বলছে চলতে দাও না। তেতে উঠেছে সোনালি, চোখ রাঙিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়, যুবতী দেখলে খুব দরদ লাগে তাই না? নষ্ট পুরুষ কোথাকার। আয়রা মিটিমিটি হাসতে থাকে সোনালির কথাতে। সোনালি চিল্লানি শুনে মায়া সহ বাড়ির অন্যান্য মেয়েরা হাজির হয়। সবাই এই উপরের ফ্লোরে থাকে, নিচে শুধু মালিনী ও মোহন সর্দার থাকে। এছাড়া হিয়ার লাইব্রেরি, ছোট মিটিং রুম, রান্নাঘর আর ডাইনিং রুম, এগুলো সবাই এসে দেখতে থাকে সোনালির চিল্লাচিল্লি। এখন মায়া মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, নামাজ কালাম তো পড়েন না এক ওয়াক্ত, মনের মধ্যে থাকে কুটুক্তির শয়তানের বসবাস। সে আবার তাবিজে বিশ্বাসী। ধর্ম নিয়ে এরকম দুমুখগিরি করেন কেন বলুন তো? সোনালি এবার মায়ার দিকে ঘুরে বলে, শোনো মেয়ে, আমার সাথে লাগতে আসবে না। আমি কিন্তু তোমার শাশুড়ি না যে চুপ করে থাকবো। আপনি যা করেছেন তার জন্য অনেক ছাড় পেয়েছেন, এখনো তো পাচ্ছেন, কিন্তু ধৈর্যের সীমা আমারও আছে। আপনার বাড়াবাড়ি শেষ কিন্তু করে দিব। সে যাই হোক, আমার কথা হলো এটা বস্তি এলাকা না। আপনি চিল্লাচিল্লি করে ছেলে মেয়েদের দেখবেন, আপনি চিল্লাচিল্লি করে ছেলে মেয়েদের দেখাবেন নিজেদের স্বামী স্ত্রীর কীর্তিকলাপ। এটা তো হবে না। আপনাদের দেখে কি শিখবে এরা? কিভাবে আলিশান বাড়িতে বস্তি গড়ে তুলতে হয় এসব। আমি নিজেও আজ বাসায় বসে কাজ করছি, আপনাদের চিল্লাচিল্তে পারছি না। সোনালি এবার তেড়ে এসে মায়ার দিকে আঙুল উঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে হয়েছে তুমি। বাবা মা কোনো শিক্ষা দেয়নি? আর কিছু বলতে যাবে তার আগে সোনালির হাত ধরে মুচড়ে ধরে মায়া। হাতে মোচড় খাওয়াতে শরীর কেঁপে মাথা ভনভন করতে থাকে তার। মায়া তাকে উল্টো ঘুরিয়ে বলে, বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। আমার শিক্ষা কি এটা আমি আপনার থেকে শিখবো না। আপনি যেটা করছেন সেটা আমার ঘর পর্যন্ত যাচ্ছে, মানে আমার কাজের ডিস্টার্ব। আপনি পরিবেশ নোংরা করবেন আর আমার দিকে আঙুল তুলবেন, এটা তো হবে না কাকি শাশুমা।
আপনাদের মতো ডাইনি মার্কা শাশুড়ি এই মায়া তার লিস্টে রাখে না। শিয়া আর হিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মিলি কলেজে এখন, রুদ্র বাইরে গেছে। তাই না পেরে শিয়া আর হিয়াকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ ভাবি ছেড়ে দেও কাকিয়াকে। কাকি আর তোমার বাবা মাকে নিয়ে কথা বলবে না, প্লিজ প্লিজ প্লিজ। ননদগুলোর দিকে তাকিয়ে মায়া ছেড়ে দিল সোনালীকে। যাদের জন্য অশান্তি কমাতে চেয়েছিল তাদের সামনেই অশান্তি করলো নিজে। কথায় আছে, যে যেটা চায় সে সেটা পায় না। যতই হোক সবসময় সবকিছু সম্ভব না। তাই তো এখন মায়ের শিক্ষা নিয়ে তাও সোনালীর মতো মহিলার মুখে কথা শুনতে পারল না মায়া। সোজা আক্রমণ করে দিল। এখন শিয়া আর হিয়া না থাকলে হয়তো অঘটন ঘটে যেত। ক্ষিপ্ত হয়ে বসে আছে সোনালী। মায়াকে একটা শিক্ষা দিতে মন চাচ্ছে তার। এই মায়া অনেকবার বেড়েছে, আজকে তার হাত মুচড়ে দিল। ওকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সে। কিছু একটা ভেবে কাউকে কল দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। মোহন সর্দারকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে আসছে আয়রা। ব্যালেন্স ছাড়া হয়ে আয়রার গায়ের উপর ঝুঁকে যায় মোহন সর্দার। রুদ্র এক টুকরো শশা গালে দিচ্ছিল। বাবার এমন দৃশ্য দেখে হাত থেকে শশা পড়ে যায়। হা হয়ে তাকিয়ে দেখছে সবাই। রাজ নিজেও সেদিকে তাকিয়ে আছে। পাশে থাকা মাহমুদ সর্দারকে দেখে রাজ হালকা হেসে নেয়। মাহমুদ সর্দারের চোখের সামনে হাত রেখে বলে, বুড়ো হয়েছো তো বাবা, এভাবে ভাইয়ের ইউনিক লাভ সিন দেখতে হয় না, হিংসা হবে তো তোমার। রাজের হাত ঝাড়া দিয়ে মাহমুদ সর্দার বলেন, এই বয়সে এসে বাবার হাতে মার খেতে না চাইলে চুপ থাকবে? ছি বাবা, পচা কথা। এই বয়সে আমি তোমার হাতে মার খাবো কেন? এখন তো তোমার নাতি নাতনিকে মার দিবে। বেশরম ছেলে, আমার কপালেই জুটলো। শিয়া, হিয়া আর মিলিও তাকিয়ে আছে ওদের দিকে। হিয়ার পাশে রুদ্র ছিল। হিয়ার কানে ফিসফিস করে রুদ্র বলে, হাঁ করে হবু শ্বশুরের প্রেম দেখছিস কেন? পাশে তো আমিও আছি। শাট আপ রুদ্র ভাই, আপনি একজন নির্লজ্জ। বাবাকে নিয়ে এমন বলে? বাবা করবে লীলা খেলা, আমি বললে দোষ? সোনালি এসে আয়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে মোহন সর্দারকে নিয়ে আসে। মালিনী এসব আর সহ্য করতে পারছে না। সংসার পুরো উচ্ছন্ন গেছে। নিরিবিলি পরিবেশ ছিল তার। এখন কি শুরু হলো? এই মায়া আসাতেই এত সমস্যা বাড়ছে, এমন ধারণা তার মস্তিষ্কে। এমনিতেও তিনি সোনালীকে পছন্দ করে না। কারো ঘর ভেঙে তার জায়গা নেওয়াটা কোনো ভালো মেয়েদের পরিচয় না। তারপরও এখন সে এই পরিবারের বউ, তাই সম্মানটা দেয়। সবার খাওয়া দাওয়ার মাঝে হিয়া বলে, বাবা আমি বাইরের ভার্সিটিতে ভর্তি হতে চাই, ঢাকায় পড়ালেখা করতে চাই না। রুদ্র থেমে যায়। ফট করে সোনালী বলে, ঢাকাতে তো উন্নত ভার্সিটি আছে, শুধু শুধু বাইরে কেন যাবে? আসলে কাকি আমি ভাইয়ার মতো বাইরের জগৎ সম্পর্কে আইডিয়া নিতে চাই। এবার মাহমুদ সর্দার বলেন, ঠিক আছে, বাইরে বলতে ঠিক কোন জায়গায় যেতে চাও? আপাতত আমি চট্টগ্রামে যেতে চাই, ওখানকার ভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা আছে। মানুষ চট্টগ্রাম থেকে ঢাকা আসে, তুমি ঢাকা থেকে উল্টো চট্টগ্রামে যেতে চাও কেন? প্রশ্ন করেন মালিনী। হিয়া উত্তর দেয়, আসলে মা একটু বাইরের পরিবেশ জানতে ইচ্ছে করছে। আমার সমস্যা নেই, আমার যদি ভালো না লাগে আমি তো এখানেই ট্রান্সফার হতে পারবো না। মাহমুদ সর্দার মেয়ের কথায় রাজি হয়ে বলেন, আচ্ছা তুমি যেটা ভালো মনে করো। খাবার শেষ করে রুমে এসে বসে মায়া। রাজকে উদ্দেশ্য করে বলে, হিয়াকে একটু আপসেট দেখালো মনে হলো। প্রিয় মানুষদের থেকে দূরে থাকাটা তো কষ্টের মায়াবতী। আমার বোন তো তাও চেষ্টা করছে। মায়া তাকালো রাজের দিকে। রাজ হাসছে। মায়া বলে, তুমি জানো সবকিছু, তাহলে বাধা দিচ্ছ না কেন? কি বলো তো মায়াবতী, আমার বোনেরা অনেক স্ট্রং। ওরা ওদের ভালোটা এমনি বুঝতে পারে। মাথা ঠান্ডা রেখে দুঃখগুলো লুকিয়ে রাখতে পারে তারা। আমাকে কিছু করতে হয় না। বলতে না বলতেই রাজের ফোনে কল আসে। রিসিভ করতেই পিয়াস বলে, রিমু সহ আরো দুজন মেয়েকে ধরে নিয়ে গেছে ওরা বস। ওদেরকে ফলো করছি আমরা। লোকেশন অন রাখো, আমি আসছি। বলেই ড্রয়ার থেকে গুলি নিয়ে সাদা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিল রাজ। মায়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল।
লাইব্রেরি থেকে উঠে রুমের দিকে যাচ্ছে হিয়া। বই পড়া শেষ। রুমের দরজা খুলতে যাবে অমনি হ্যাঁচকা টানে হিয়াকে ছাদে নিয়ে আসে রুদ্র। ছাদে এসেই ছাদের দরজা লাগিয়ে দেয়। হিয়া চিল্লিয়ে বলে, এটা কেমন অসভ্যতা রুদ্র ভাই, আমাকে ছাড়ুন, আমি। আর কিছু বলতে পারল না হিয়া। রুদ্র পকেট থেকে গুলি বের করে হিয়ার মাথায় তাক করে বলে, আর একটা কথা বলবি তো আমার থেকে পালানোর শখ মিটিয়ে দেব। হিয়া ভয় পেয়ে যায়। চশমাটা একটু ঠিক করে বলে, আমাকে যেতে দিন প্লিজ। কেন পালাই পালাই করিস? পালানোর কি আছে, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। তোর কোনো স্বপ্ন নেই হিয়া পাখি, মিথ্যা বলবি না একদম। হিয়া চুপ করে আছে। চোখ থেকে টুপটুপ করে পড়ছে পানি। চোখের পানিগুলো মুছে দিল রুদ্র। হিয়ার হাত ধরে নিয়ে গেল ছাদে থাকা দোলনার দিকে। দোলনায় হিয়াকে বসিয়ে দিয়ে হিয়ার কোলে মাথা গুজে দেয় রুদ্র। হিয়া বলে, এখন অনেক রাত, আমাদের ঘরে যেয়ে ঘুমানো উচিত। ঘুমাবো তো আমি, কিন্তু ঘরে না, এখানে। কে? বিরক্ত করবি না আমাকে, তাহলে তোকে মেরে তোর ভাইয়ের হাতে খুন হব আমি। গুলির ভয়েতে ভালো ভালো কথা বলে ভুলিয়ে দিচ্ছে হিয়া। চুপ হয়ে যায় হিয়া, কথা বাড়ায় না আর। এই রুদ্র আসলেই পাগল। এখন তো আবার গুলি দেখালো। চুপ করে রুদ্রের কথা শুনতে হবে তাকে, না হলে বাড়াবাড়ি করে দিবে রুদ্র। হিয়ার হাত নিজের মাথায় নিয়ে রুদ্র বলে, আমার মাথায় হাত বুলিয়ে দে, আমি ঘুমাবো, একদম চালাকি করবি না। মুখ ভেঙচি দিয়ে রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে হিয়া। শুনশান নীরব রাস্তা। রাস্তার দুই পাশে জঙ্গল, পুরো অন্ধকার রাস্তাটা। প্রায় গ্রাম্য এলাকা। গাড়িতে বেঁধে রাখা হয়েছে 5 জন পুরুষকে। একপাশে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে আছে রিমু ও বাকি মেয়েরা। রাজ এসেছে মাত্র। এখন বেঁধে রাখা লোকগুলোকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হলো। ওদের মুখ ও হাত পা বাঁধা। ওদের এক একজনকে দেখে রাজ বলে, কে তোদের লিডার? সবাই তাকিয়ে আছে। রাজ আবার বলে, কার আদেশে এগুলো করিস, নাম বল। বলেই পিয়াসকে ইশারা করে রাজ। পিয়াস একজনের মুখ খুলে দেয়। সে বলে, আমরা জানি না কে সে, সে আমাদের সামনে মুখ বেঁধে আসে, তার চেহারা আমরা দেখতে পারি না। তবে যে আমাদের ইনস্ট্রাকশন দেয় সে আসল না, সেও কারো ইনস্ট্রাকশন মেনে চলে। তার মানে তোরা ছোটখাটো চামচা, তাই তো? তাহলে তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই। বলেই এক এক করে শুট করতে থাকে রাজ। 3 জনকে শুট করার পর বাকি 2 জনকে পিছন থেকে কেউ শুট করে দেয়। এবারও রাজ আর পিছনে তাকালো না, জানে কে আছে পিছনে। মায়া আলতো হেসে বলে, মায়া এতটাও কাঁচা খিলাড়ি না মন্ত্রী মশাই। মায়া তার উদ্দেশ্য সঠিকভাবে পালন করে। কেন বারবার মায়াবতীকে রক্তবতী হওয়া থেকে দূরে রাখো তুমি? পিছনে তাকিয়ে মায়ার কাছে এসে রাজ বলে, বউকে রক্ষা করা বরের আইনত অধিকার মায়াবতী। ভেবেছিলাম রাতে বাড়ি ফিরে জমিয়ে প্রেম করব, তাই তোমাকে রক্তবতী হতে দেইনি। রক্ত নিয়ে কি বউয়ের সাথে প্রেম করা যায়? কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, বউয়ের সাথে সুইট মোমেন্ট আসেই না। ভাবছি সাদাগুলোকে একেবারে শেষ করে তোমাকে নিয়ে দূরে হারিয়ে যাব, একেবারে বান্ডেল ভরা বাচ্চা নিয়ে হাজির হব। কি বলো, আইডিয়া কেমন প্রিয় বেবি? বেচারা পিয়াস মনে মনে বলে, বেটা নিজে ফাঁসবি ভালো কথা, আমাকে কেন ফাঁসাবি? পিয়াসের উত্তর না পেয়ে রাজ বলে, কি হলো প্রিয় বেবি, কথা বলো না কেন? জি বস, আপনি ঠিক। দেখেছো মায়াবতী, তুমি আর বাবা ছাড়া সবাই আমাকে বোঝে। যাই হোক, চলো এবার ট্রেনের রাজ্যে পাড়ি দেই। বলেই মায়াকে নিয়ে চলে যেতে নেয় রাজ। পিয়াসের দিকে তাকিয়ে বলে, মেয়েগুলোকে ওদের বাসায় সেফলি পাঠিয়ে দাও। বলেই গাড়িতে ওঠে মায়া ও রাজ। অন্ধকার ঘরে পিটপিট পায়ে হাঁটছে আয়রা। উদ্দেশ্য তার মোহন সর্দারের রুমে যাওয়া। মোহন সর্দারের ঘরে ঢুকে দেখতে পায় সোনালি ও মোহন সর্দার দুজনেই ঘুমে বিভোর। আয়রা একটা ইঞ্জেকশন পুশ করে মোহন সর্দারের হাতে, তারপর বেরিয়ে এসে কল করে। ওপাশ থেকে স্মিত হাসে আদ্র, বলে, গুড, এটাই তো চাই। তোমার অ্যাকাউন্ট চেক করো। বলেই কল কেটে দেয় আদ্র। সকালে মোহন সর্দারের পায়ের ব্যথা যেন বেড়েই চলেছে। সবাই জড়ো হয়েছে সেখানে। আয়রাকে প্রশ্ন করা হলে সে বলে,
সোনালি তেড়ে এসে বলে, আমার বরের সাথে আমি থাকবো না তো কি তুমি থাকবে মেয়ে? রাজ লাজুক ভঙ্গিতে বলে, এভাবে ছেলে মেয়েদের সামনে সতীন সতীন খেলতে নেই কাকিয়া। আমার বউ সহ বোনেরা এগুলো শিখতে থাকবে তো। মুখ টিপে হাসতে থাকে শিয়া আর হিয়া। মোহন সর্দারের চিল্লানিতে ঘুম ভেঙে যায় রুদ্রের। ছাদ থেকে সোজা এই রুমে চলে আসে তারা। রুদ্র বলে, লিসেন মম, ড্যাডকে এখন নার্স ভালো ট্রিটমেন্ট করবে। শুধু শুধু নিজেকে কেন থার্ড পারসন বানিয়ে ঝামেলা করছো? হোয়াট? আমি তোমার ড্যাড আর এই নার্সের ভিতরে থার্ড পারসন? বলি কোন দিকে যাও, কোন দিকে? আমি বলছি ট্রিটমেন্টের নজরে, তুমি তো যাচ্ছ অন্যদিকে। এবার রাজ বলে ওঠে, আচ্ছা কাকিয়া, তোমার সমস্যা ঠিক কোথায়? তুমি কি চাও না তোমার স্বামী সুস্থ হোক? অবশ্যই চাই। তাহলে নার্সকেই বুঝতে দাও ব্যাপারটা। এই মেয়ে নার্স কম, জলে বেশি। সতীনের নজরে দেখা বন্ধ করো, দেখবে জ্বালা মনে হবে না। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলেন, বাচ্চারা তোমাদের কাজে যাও। আর আয়রা যেহেতু নার্স, ও এখানে যা বলবে ওটা মানতে হবে, না করবে না সোনালি। বলেই চলে যান মাহমুদ সর্দার। সবাই যে যার কাজে যায়। মায়া বের হতে নিলে তার চোখ গেল মালিনীর দিকে। মুখ দেখে বোঝাই যাচ্ছে সে মায়ার প্রতি বিরক্ত, কিন্তু কিছু না বলে মায়া বের হয়ে আসে। মালিনী মায়াকে পছন্দ না করলেও খারাপ কিছু এখনো বলেনি বা করেনি। ল্যাপটপে বিভিন্ন কলেজ সম্পর্কে ঘাটাঘাটি করছে হিয়া। উদ্দেশ্য চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি হওয়া। হঠাৎ কেউ একজন ল্যাপটপটা ঠুস করে বন্ধ করে দেয়। হিয়ার ধারণা ছিল এটা রুদ্র। কিছুটা রাগের সাথে পিছনে তাকালো হিয়া। না, এখানে রুদ্র না, এখানে আছে মায়া। মায়াকে দেখে শোয়া থেকে উঠে বসলো হিয়া। কিছু বলবেন ভাবি? হিয়ার পাশে বসলো মায়া। হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে নিজ পরিবার থেকে পালিয়ে যেতে নেই হিয়া। যাকে সহ্য করতে পারো না তার মুখোশ টেনে বের করো। দিতেই তো চেয়েছিলাম, কিন্তু উপায় পাচ্ছি না। আমি হেল্প করব। পারবে তুমি এই নষ্ট পুরুষের মুখোশ সবার সামনে আনতে, ওর নষ্টামি দূর করতে? পারবো, তবে আমার কাজগুলোর সাক্ষী থাকতে হবে তোমাকে। আর এখান থেকে তোমাকে যেতে হবে না। এমনি ট্যুর দিয়ে এসো, তারপর না হয় ক্লাস করলে। ওকে। মায়া ও হিয়া মিলে কিছু প্ল্যান করে নিল। তারপর দুজনে খাবার টেবিলে গেল। সকালের খাবার খেতে হবে। সবাই নাস্তা করতে থাকে। তখন মোহন সর্দার বলেন, আমি চাই আমাদের ব্যবসাটা এবার রুদ্র দেখুক। রুদ্র হেয়ালি করে বলে, নট ইন্টারেস্টেড ড্যাড। ক্ষিপ্ত হন মোহন সর্দার। রুদ্রের দিকে তাকিয়ে বলেন, তোমার বাবার অবস্থা একবার দেখো, সে নড়াচড়া করতে অক্ষম। তোমার একটা বোন আছে, মা আছে, তাদেরকে দেখতে হবে। নিজের কথা না ভাবো, পরিবারের নিয়ে তো ভাবতেই পারো। বড় বাবা আছে, বিগ ব্রো আছে এই ফ্যামিলির জন্য। আমি এখনো এসবের জন্য প্রস্তুত নই। আর এসব ব্যবসা আমার কর্ম না। আমার দ্বারা যেটা সম্ভব আমি সেটাই করব। টেবিলের উপর করে হাত রেখে শব্দ করে মোহন সর্দার বলেন, তোমার মতো অকর্মাত খালি বসে বসে অন্ন ধ্বংস করে, কোনো কাজে আসে না। তুমি আবার বাবা মা আর ছোট বোন আছে, তার দিকে তাকাও না। বিয়ে করে বউকে নিয়ে খাওয়াবে, বয়স তো আর কম না তোমার। আমার বিয়ে হোক তখন আমি বুঝবো, আর তাকে খাওয়ানোর চিন্তা আমি তখন করব। বলেই হিয়ার দিকে তাকালো রুদ্র। হিয়া দেখলো এই চাহনি। তারেক এসেছে এখন। মায়া ডেকেছে তাকে। তারেককে দেখে মিলি উঠে দাঁড়ায়। তারপর তারেকের জন্য সে খাবার সার্ভ করে। তারেক বলে, আমি খেয়ে এসেছি, এখন লাগবে না। সবাই তাকিয়ে দেখতে থাকে। মায়ার কাছে সবকিছু স্পষ্ট হয়ে আছে। মিলির চোখে মুখে আনন্দের ছাপ। তারেককে দেখে তার ভিতর সুখের উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। মায়া সেদিকে তাকিয়ে রাজের কানে কানে বলে, মিলি ইজ ইন লাভ। রাজ ভ্রু কুচকে মায়ার দিকে তাকিয়ে বলে, কাকে? টু মাই অ্যাসিস্ট্যান্ট। এবার রাজ তাকালো মিলির দিকে। মিলি তারেককে বলে, আমাদের বাসায় কেউ এসে এইভাবে খালি মুখে থাকে না, এটা আমাদের ভদ্রতা। আর মেহমান হয়ে আমাদের দেওয়া নাস্তা খাওয়াটা মেহমানদের ভদ্রতা। বলেই মিলি চোখের ইশারায় দেখিয়ে দেয়। তারেক নিল প্লেট। রাজ এবার মায়ের কানে কানে বলে, সামথিং ইজ ফিশি। এটা পিওর লাভ মন্ত্রী মশাই।
আমি মিলির চোখে তারেকের প্রতি এই ভালোবাসা দেখতে পাচ্ছি। আমার ব্যক্তি জীবনে কাটানো অভিজ্ঞতা দিয়ে বলতে পারি মিলি কোনো ছলনা করছে না। তাহলে ওদের বিয়ে দিতে বলছো? তারেক কি চাইবে ওকে বিয়ে করতে? ওর একটা অতীত আছে যেখানে ও ওর ভালোবাসার মানুষকে হারিয়েছে, খুব বাজেভাবে হারিয়েছে। সেদিক থেকে ওর মনে দ্বিতীয় নারী আসবে কিনা এটা ওর কাছেই শুনতে হবে।